হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ, মেরিডিমার্স মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে এইচএসসি 25 ব্যাচ, সামনে ইন্টার পরীক্ষা দিবা তোমরা। তোমাদের আমি জুওলজি এবং বোটানির যে সিকিউ ক্লাস বা সৃজনশীলের সলভ ক্লাসগুলো আমি নিব পার্ট বাই পার্ট করে। আজকে আমরা কোর্সের গঠন, প্রিভিয়াস বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে ওগুলো আমরা সলভ করবো এক এক করে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখো, এটা ঢাকা বোর্ড 23-এ আসছে যে চিত্র ক, সেটা হচ্ছে চিত্র ক দিয়া আর চিত্র খ দিয়া। কতে দিয়ে আছে তোমার নিউক্লিয়াস, হ্যাঁ, আর খতে এটা দিয়ে আছে এমআরএনএ। কি দিয়া? এমআরএনএ দিয়া। এখন প্রথম প্রশ্ন আছে উদ্দীপকে উল্লেখিত চিত্রটির চিত্রটির এম এবং এন এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তিতে জীবের কোষীয় পার্থক্য। তাহলে চিত্র কটাকে নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তিকে আমরা কোষকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আমাদের এখান থেকে কি পড়তে হবে, যে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য পড়তে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, আদিকোষ, প্রকৃত কোষ। তাহলে তোমরা প্রথমে লিখবা উদ্দীপকের ক চিত্রটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, আদিকোষ, প্রকৃত কোষ। নিচে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। তাহলে তোমার প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে পার্থক্যের বিষয়। প্রথমে কি লিখতে হবে? পার্থক্যের বিষয়। তারপরে তোমাকে কি করতে হবে? তারপর তোমাকে লিখতে হবে আসছে আদিকোষ, প্রকৃত কোষ। তাহলে এখানে লেখো আদিকোষ, এখানে লেখো প্রকৃত কোষ। আদিকোষ, প্রকৃত। 1 নম্বর পার্থক্যের বিষয় নিউক্লিয়াস। আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। তাহলে নিউক্লিয়াস গেল, তাই তো? নিউক্লিয়াস সুগঠিত নয় কেন? কারণ এখানে তোমার নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার যে মেমব্রেন, তারপরে নিউক্লিওপ্লাজম, এগুলো আসলে নাই বা বোঝা যায় না। আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন এগুলো থাকে। পরের পার্থক্য আসে ডিএনএ। আদিকোষের ডিএনএ বৃত্তাকার। আদিকোষের ডিএনএ কেমন হবে? বৃত্তাকার। আদিকোষের ডিএনএ বৃত্তাকার এবং এখানে হিস্টোন প্রোটিন থাকে না। এখানে কোন প্রোটিন থাকে না? হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিন জিনিসটা কি? হিস্টোন প্রোটিন আছে এক ধরনের সরল প্রোটিন। সরল প্রোটিন এবং এটা পানিতে দ্রবণীয় প্রোটিন। যদি কোষ রসায়ন অধ্যায় পড়ে থাকো, পানিতে দ্রবণীয় প্রোটিন, হ্যাঁ। এবং এটা নিউক্লিয়াসে থাকে। এটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে এটা হচ্ছে ডিএনএ বৃত্তাকার, হিস্টোন প্রোটিন থাকে না। আর প্রকৃত কোষের ডিএনএ কেমন হবে? সূত্রাকার ডিএনএ কেমন হবে? সূত্রাকার। ডিএনএ হচ্ছে সূত্রাকার। প্রকৃত কোষের ডিএনএ কেমন? সূত্রাকার। হিস্টোন প্রোটিন থাকে। তাহলে দুইটা পয়েন্ট শেষ। এরপর 3 নম্বর পয়েন্টে লেখো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এই বলতে পারবা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি আছে? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আদিকোষে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই, প্রকৃত কোষে আছে। এই বলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি আছে? বলতে পারবা? অঙ্গাণুকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে দুই ভাগে ভাগ করি, ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন অঙ্গাণু কি? ওই যে প্রথম মামায় সেরা প্রোটিওজোম, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরাদের সেন্টিওল, রাইবোজোম। এগুলো কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গাণু। এগুলো কি অঙ্গাণু? ঝিল্লিবিহীন অঙ্গাণু। আর বাদ বাকিগুলো কি? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, হ্যাঁ, লাইসোজোম, গলগি বডি, এগুলো সব কি? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ক্লিয়ার? আর ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো? ওই যে প্রথম মামায় সেরা বা সেরা মামায় প্রথম দিয়ে মনে রাখতে পারো, সেন্টিওল, রাইবোজোম, প্রথম দিয়ে প্রোটিওজোম, আর মামাই দিয়ে কি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটাকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল। এই তিনটাকে একত্রে কি বলা হয়? কোষ কঙ্কাল। মনে থাকবে? এবার আসো রাইবোজোম। এবার কিসে আসবো? রাইবোজোম। আদিকোষের রাইবোজোম কত এস বলো তো? 70S। প্রকৃত কোষের রাইবোজোম 80S। 70S-এর দুইটা সাব ইউনিট, 50S প্লাস 30S। 80S-এর দুইটা সাব ইউনিট, 60S প্লাস
40s, 80s সাবইউনিট করে দুইটা, 80s প্লাস 40s, মনে থাকবে? আচ্ছা, এরপরে আবারও আমরা পার্থক্যের বিষয় দিয়ে আমরা লিখে ফেলব। আচ্ছা, এরপরে আসি আমরা তাহলে রাইবোজোম গেল, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন আদি কোষে কোষ কঙ্কাল নাই, আদি কোষে কি নাই? কোষ কঙ্কাল। প্রকৃত কোষে কোষ কঙ্কাল আছে, আদি কোষে কোষ কঙ্কাল নাই, প্রকৃত কোষে কোষ কঙ্কাল কোনগুলো? ওই যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো কি কোষ কঙ্কাল। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ আদি কোষের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ এক প্রকার। আদি কোষের আরএনএ পলিমারেজ কয় প্রকার? এক প্রকার। আদি কোষের আরএনএ পলিমারেজ এক প্রকার। আদি কোষের আরএনএ পলিমারেজ কত প্রকার? এক প্রকার। হ্যাঁ, আর প্রকৃত কোষের ক্ষেত্রে তিন প্রকার। প্রকৃত কোষের ক্ষেত্রে কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। প্রকৃত কোষের ক্ষেত্রে তিন প্রকার। এখন আরএনএ পলিমারেজ এনজাইম কোথায় ব্যবহার করা হয় বলো তো? এটা ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম কোনটা? আরএনএ পলিমারেজ। পরীক্ষাতে আসতে পারে ট্রান্সক্রিপশনের এনজাইম কোনটা? আরএনএ পলিমারেজ। ওই যে ট্রান্সক্রিপশন কি জিনিস? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম। অপেরণ, এবার আসো অপেরণ। অপেরণ কি জিনিস কেউ বলতে পারবো? অপেরণ কি জিনিস? অপেরণ কি জিনিস? অপেরণ আদি কোষে জিন প্রকাশের একককে বলা হয় অপেরণ। আদি কোষে জিন প্রকাশের একককে কি বলা হয়? অপেরণ বলা হয়। মনে থাকবে? তাহলে এটা আদি কোষে আছে, এটা আদি কোষে আছে, প্রকৃত কোষে নাই। তাহলে অপেরণ কি? এটা কিন্তু আসতে পারে, জ্ঞানমূলকে আসতে পারে যে অপেরণ কি জিনিস। আদি কোষে জিন প্রকাশের একককে বলা হয় অপেরণ। আদি কোষে জিন প্রকাশের একককে কি বলা হয়? অপেরণ বলা হয়। মনে থাকবে? আদি কোষে জিন প্রকাশের একককে কি বলা হয়? অপেরণ বলা হয়। মনে থাকবে? আদি কোষে জিন প্রকাশের একককে বলা হয় অপেরণ। এই অপেরণের চারটা গঠন আছে, মানে চারটা ভাগ আছে। স্ট্রাকচারাল জিন, প্রোমোটার জিন, তারপরে অপারেটর জিন, রেগুলেটর জিন, গেল। তাইলে অপেরণ গেল। এবার আসি জিনের গঠন। এবার আসি জিনের গঠন। জিনের গঠন আদি কোষের ক্ষেত্রে, আদি কোষের ক্ষেত্রে ইন্ট্রনটা নেই। আদি কোষের ক্ষেত্রে কি নাই? ইন্ট্রন নেই। আদি কোষের ক্ষেত্রে কি নাই? ইন্ট্রন নেই। প্রকৃত কোষের ক্ষেত্রে ইন্ট্রন আছে। প্রকৃত কোষের ক্ষেত্রে কি আছে? ইন্ট্রন আছে। এখন আমাকে বলো ইন্ট্রন জিনিসটা কি? ইন্ট্রন জিনিসটা কি বলতে পারবা? ইন্ট্রন জিনিসটা কি বলতে পারবা? পারবে না। আচ্ছা, ইন্ট্রন আছে, ইন্ট্রন আছে তোমার প্রি এমআরএনএর নন কোডিং অংশ। প্রি এমআরএনএর নন কোডিং অংশ, নন কোডিং অংশ। প্রি এমআরএনএর কি অংশ? নন কোডিং অংশ। প্রি এমআরএনএর নন কোডিং অংশ। দেখো ইন্ট্রনে দুইটা এন আছে না? দুইটা এন আছে না? ননে দুইটা এন। তাহলে প্রি এমআরএনএর নন কোডিং অংশকে আমরা কি বলবো? ইন্ট্রন। প্রি এমআরএনএর নন কোডিং অংশকে কি বলবো? ইন্ট্রন। আর প্রি এমআরএনএর কোডিং অংশ বলবো, কোডিং অংশকে বলবো আমরা এক্সন। প্রি এমআরএনএর কোডিং অংশকে আমরা কি বলবো? এক্সন। তাহলে প্রি এমআরএনএর কোডিং অংশকে বলবো এক্সন, আর নন কোডিং অংশকে আমরা কি বলবো? ইন্ট্রন। এই যে ইন্ট্রন কেটে ফেলাকে বলা হয় স্প্লাইসিং। ইন্ট্রন কেটে ফেলাকে কি বলা হয়? স্প্লাইসিং। মনে থাকবে? ইন্ট্রন কেটে ফেলাকে আমরা কি বলবো? স্প্লাইসিং। এটা তুমি পড়ে আসছো, ওই যে ট্রান্সক্রিপশনের মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে ইন্ট্রন জিনিসটা কি? প্রি এমআরএনএর নন কোডিং অংশ। এইভাবে তোমার কোরিলেট করে পড়তে হবে, একটা পার্থক্য পড়তে হবে। তার মানে এই যে ইন্ট্রন জিনিসটাকে তোমাকে জানতে হবে। ঠিক আছে? তাইলে আমাদের এটা শেষ, জিনের গঠন। ইন্ট্রন নেই, আদি কোষের ক্ষেত্রে নাই, প্রকৃত কোষের ক্ষেত্রে আছে। প্রকৃত কোষের ক্ষেত্রে আছে। ক্লিয়ার সাথেটুকু? এবার কোষ বিভাজন। কোষ বিভাজন আদি কোষের কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আদি কোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি হয়? মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায়। প্রকৃত কোষের ক্ষেত্রে কোন প্রক্রিয়া হয়? মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়া হয়। প্রকৃত কোষের ক্ষেত্রে কোন প্রক্রিয়া হয়? মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া হয়। শ্বসন, শ্বসন আদি কোষে হয় অবাধ শ্বসন। আদি কোষে কোন শ্বসন হয়? অবাধ শ্বসন। প্রকৃত কোষের শ্বসন হয় সবাধ শ্বসন। প্রকৃত কোষের শ্বসন হয় কি? সবাধ শ্বসন। তাহলে পার্থক্যগুলো পারবা না। এরপর আসি ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন জিনিসটা কি বলো তো?
ট্রান্সলেশন জিনিসটা কি বলো? ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। ট্রান্সলেশন জিনিসটা কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, এবং এটা হয় তোমার রাইবোজোমে। এটা কোথায় হয়? রাইবোজোমে। এবং এই ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। আদিকোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। এটা ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। বুঝতে পারতেছো? সাথে সাথে শুরু হয়। আর প্রকৃত কোষের ক্ষেত্রে দেরি হয়। প্রকৃত কোষের ক্ষেত্রে কি হয়? ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে হয়। মানে দেরি হয় আর কি, মনে থাকবে? বেশ দেরি হয়। ক্লিয়ার হচ্ছে এতটুকু? কেন দেরি হয়? কারণ এখানে তোমার ইন্ট্রন আছে না, নন কোডিং অংশ আছে, এটাকে তোমার কেটে ফেলতে হবে না, তারপরে তো তুমি ট্রান্সলেশন করবা। বুঝে গেছে? ক্লিয়ার হচ্ছে এতটুকু? আচ্ছা, তাহলে আমরা পরের সিকিউতে যাই, পরেরটাতে যাই। আচ্ছা দেখো, জীববিজ্ঞানের শিক্ষক একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকলেন। কার চিত্র আঁকলেন? একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকলেন, যার বাইরে এম আবরণটা কি? নির্জীব। বলো, নির্জীব আবরণ কোনটা? কোষ প্রাচীর। তাহলে এটা কি হবে তোমার? কোষ প্রাচীর। আর ভিতরের আবরণটা কি? সজীব। সজীব মানে তোমার কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, তাই তো? তাইলে বলছে এম আবরণটার ভৌত গঠন, মানে তোমার কার ভৌত গঠন আঁকাতে বলছে? কোষ প্রাচীরের। ক্লিয়ার? কোষ প্রাচীরের ভৌত গঠন আঁকাতে বলছে, এবং এন আবরণটির কি? তোমার গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, মানে কোষ ঝিল্লির গুরুত্ব। তাইলে আমরা যাই, প্রথমে আসি গ নাম্বার প্রশ্নটা। কোষ প্রাচীরের ভৌত গঠন। কোষ প্রাচীরের ভৌত গঠন। শোনো, এটার অবশ্যই তোমার ছবি আঁকাতে হবে। অবশ্যই তোমার কি আঁকাতে হবে? প্রথমে তোমার ছবি আঁকাতে হবে, তারপর ভৌত গঠন লিখতে হবে। প্রথমে লিখবা উদ্দীপকের এম আবরণটা নির্জীব, সুতরাং নির্জীব আবরণ মানে এটা কি? কোষ প্রাচীর। নিচে কোষ প্রাচীরের ভৌত গঠন বর্ণনা করা হলো। ঠিক আছে? তাহলে তোমার প্রথমে ছবি আঁকাবা, চেষ্টা করবা ছবিটা বইয়ের মতো করে আঁকানোর জন্য। তাহলে আমি একটু আঁকাই, দেখো। তুমি এটা বাসায় খুব সুন্দর করে আঁকাবা। এটা কি আঁকাইলাম বলো তো? প্রথমে এটা কি বলো তো? এটা মধ্যপর্দা। এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার মধ্যপর্দা। এটা হচ্ছে মধ্যপর্দা। এরপরে আঁকাই আমরা এটা কি আঁকাইলাম বলো তো? প্রাইমারি প্রাচীর। এটা কি? এটা প্রাইমারি প্রাচীর। তোমরা কি সুন্দর করে আঁকাবা। হ্যাঁ, আমি যেহেতু এখন সলভ করাই দিচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। তারপরে কি আঁকাইতে হবে বলো তো? সেকেন্ডারি প্রাচীর। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। তাইলে তোমার কাজ কি এখন? তোমার কাজ হচ্ছে এবার এটা লেখো। এটা হচ্ছে মধ্যপর্দা। তারপরে এটা কি? প্রাইমারি প্রাচীর। তারপরে এই তিনটা মিলে কি হবে তোমার? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এটা আছে তোমার কূপ এলাকা। এইটার নাম কি বলতো? কূপ এলাকা বা পিটেরিয়া। তাহলে প্রত্যেকটা সম্পর্কে তোমাকে এখন লিখতে হবে। তাহলে প্রথমে তুমি পয়েন্ট দাও। মধ্যপর্দা। এখন বলো, মধ্যপর্দা কি দিয়ে তৈরি? বলো তো? শোনো, ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন দিয়ে তৈরি। তুমি মনে রাখবা F প্লাস পি। মধ্যের ওখানে লিখে রাখো F প্লাস পি। মধ্যের ওখানে তুমি সুন্দর করে লিখে রাখো F প্লাস পি, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে মধ্যপর্দা কি দিয়ে তৈরি? ফ্রাগমোপ্লাস্ট ও পেকটিন দিয়ে তৈরি। সাইটোপ্লাজম থেকে আসা
ফ্রাগমোপ্লাস্ট ও গলগি বডি থেকে আসা পেকটিন দিয়ে তৈরি। গলগি বডি থেকে আসা পেকটিন দিয়ে তৈরি। তাহলে মধ্যপর্দা কি দিয়ে তৈরি? সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন দিয়ে তৈরি। গলগি বডি থেকে আসা কি দিয়ে তৈরি? পেকটিন দিয়ে তৈরি। মনে থাকবে, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা পেকটিন দিয়ে তৈরি। এবং এইটা এই যে মধ্যপর্দা তৈরি হয় কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। তৈরি হয় কোন পর্যায়ে? মধ্যপর্দা তৈরি হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে। আমাদের মাইটোসিসের সর্বশেষ ধাপ। কোষ বিভাজনের কোন ধাপে তৈরি হয়? টেলোফেজ পর্যায়ে তৈরি হয়। মনে থাকবে? ক্লিয়ার? জাস্ট দুইটা লাইন, তোমার তো অত বেশি লেখার দরকার নেই, ছবিটা আঁকাবা দুইটা লাইন। যে মধ্যপর্দা কি দিয়ে তৈরি? সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা পেকটিন দিয়ে তৈরি। পেকটিন কি? এটা একটু লিখতে পারো। পেকটিন জিনিসটা ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেটকে বলা হয় পেকটিন। আর এবং মধ্যপর্দা তৈরি হয় কোন পর্যায়ে? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে। এবার আসি আমরা প্রাইমারি প্রাচীর। এবার আসো প্রাইমারি প্রাচীর। কোথায় আসবা? প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীর। এখন আমাকে বলো প্রাইমারি প্রাচীর জিনিসটা কি? বলো তো প্রাইমারি প্রাচীর জিনিসটা কি? প্রাইমারি প্রাচীর কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে C+H+G, লিখে রাখো। C+H+G, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রাইমারি প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ, 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 হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। মনে থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রাইমারি প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এবং এটা পুরু আসছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এটা কতটুকু পুরু? 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। তাহলে এটা তৈরি কি দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। এবং এটা কতটুকু পুরু বলো তো? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। ক্লিয়ার? পারবা? দেখো, এই সেলুলোজ কিন্তু কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। এই সেলুলোজ যদি পরীক্ষাতে আসে, কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান কোনটা? সেলুলোজ। এবার তাহলে আমাকে বলো তো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে পরীক্ষাতে আসতে পারে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান কোনটা? সেলুলোজ। আর যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক উপাদান কোনটা? ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি। এবার আসি আমরা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের এখানে লিখে রাখো C+L। কি লিখবা? C+L। তাহলে দেখো, মধ্যপর্দায় লিখছো F+P, ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন দিয়ে তৈরি। প্রাইমারি প্রাচীর লিখছো C+H+G, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ প্লাস লিগনিন দিয়ে তৈরি। সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ প্লাস লিগনিন দিয়ে তৈরি। এবং কি দিয়ে তৈরি সেকেন্ডারি প্রাচীর? সেলুলোজ, সেলুলোজ ও লিগনিন দিয়ে তৈরি। সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ ও লিগনিন দিয়ে তৈরি। এবং এটার পুরু আসছে 5 থেকে 10 মাইক্রোমিটার। এটা কতটুকু পুরু? 5 থেকে 10 মাইক্রোমিটার। এটা পুরু কতটুকু? 5 থেকে 10 মাইক্রোমিটার। এবং এটা দেখা যায় ট্রাকিড এবং ফাইবারে। কোথায় দেখা যায় এটা? এটা দেখা যায় ট্রাকিড ও ফাইবারে। এটা দেখা যায় কোথায়? ট্রাকিড ও ফাইবারের ক্ষেত্রে এটা দেখা যায়। ট্রাকিড ও ফাইবারের ক্ষেত্রে দেখা যায়। বলতে পারবা ট্রাকিড কি, ফাইবার কি? বলো তো। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এটা হচ্ছে তোমার জাইলেমের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? জাইলেমের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? জাইলেমের ক্ষেত্রে। হ্যাঁ। আর ফ্লোয়েমের ক্ষেত্রে আসছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। পারবা? মনে থাকবে? আচ্ছা, এই আসছে তোমার সেকেন্ডারি প্রাচীর ক্ষেত্রে। ঠিক আছে। এরপরে তুমি কূপ এলাকাতে আসি। কোথায় আসবো? কূপ এলাকাতে। কূপ এলাকা জিনিসটা কি? দেখো, কূপ এলাকা জিনিসটা কি? কোষ প্রাচীরের যেখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে, যেখানে কোনো প্রাইমারি প্রাচীর নাই, কোনো সেকেন্ডারি প্রাচীর নাই, সেটাকে আমরা বলতেছি কূপ এলাকা। তাহলে কূপ এলাকাটা কি? কোষ প্রাচীরের সব থেকে পাতলা এরিয়া। সব থেকে পাতলা স্তর কোনটা? কূপ এলাকা। তাহলে কোষ প্রাচীরের সব থেকে পাতলা স্তর কূপ এলাকা, যেখানে কোনো প্রাইমারি প্রাচীর নাই, সেকেন্ডারি প্রাচীর নাই। শেষ। এরপরে তুমি চাইলে লিখতে পারো কূপ এলাকার মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। কূপ এলাকার মধ্যপর্দাকে কি বলা হয়? পিট মেমব্রেন। ক্লিয়ার? কূপ এলাকার মধ্যপর্দাকে কি বলা হয়? পিট মেমব্রেন। কয়টা কূপ আছে এখানে? 2টা কূপ।
এই একটা কূপ, এই একটা কূপ, এই মুখোমুখি দুইটা কূপকে বলা হয় পিট পেয়ার। পেয়ার মানে কি? জোড়। তাহলে মুখোমুখি দুইটা কূপকে কি বলা হয়? পিট পেয়ার। মুখোমুখি দুইটা কূপকে কি বলা হয়? পিট পেয়ার। তাহলে কূপ এলাকা কি? কোষ প্রাচীরের সব থেকে পাতলা স্তর, যেখানে কোনো প্রাইমারি প্রাচীর নাই, কোনো সেকেন্ডারি প্রাচীর নাই, এবং কূপ এলাকার মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। আর মুখোমুখি দুইটা কূপকে বলা হয় পিট পেয়ার। মুখোমুখি দুইটা কূপকে কি বলা হয়? পিট পেয়ার। ক্লিয়ার? পারবা? এবং এই যে মুখোমুখি দুইটা কূপের মধ্যে যে সাইটোপ্লাজমিক সংযোজন স্থাপন হয়, যে সাইটোপ্লাজমিক সংযোজন স্থাপন হয়, তাকে বলা হয় প্লাজমা ডেজমাটা। তাকে কি বলা হয়? প্লাজমা ডেজমাটা। তাকে বলা হয় প্লাজমা ডেজমাটা। পারবা এটা? ক্লিয়ার? এবার তাহলে আমাদের আর একটা ছিল কি? এন আবরণের গুরুত্ব মানে কি? এনটা কি? সজীব ঝিল্লি মানে কি? কোষ ঝিল্লি। তাহলে তোমার কি কি করতে হবে বলো তো? এরপরে তোমার কোষ ঝিল্লি সম্পর্কে জানতে হবে, তাই তো? তাহলে ঘ নাম্বার প্রশ্নে কি ছিল? কোষ ঝিল্লির গুরুত্ব। কোষ ঝিল্লির গুরুত্ব। শোনো, এইভাবে তোমাকে সিকিউ সবগুলো চ্যাপ্টারের মেন যে পয়েন্টগুলো খুব ভালো করে করতে হবে। কোষ ঝিল্লির গুরুত্ব। তাহলে কোষ ঝিল্লি কি করে? প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? প্রতিকূল অবস্থা থেকে, প্রতিকূল অবস্থা থেকে কি করে? কোষকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। তারপরে কি করে বলো তো? কোষকে কি করে? ঘিরে রাখে। বুঝা গেছে? তারপরে কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় করে, তাই তো? কোষ ঝিল্লির মধ্য দিয়ে কি হয় বলো তো? বস্তুর স্থানান্তর। কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, তারপরে সমন্বয় নিয়ন্ত্রণ করে। বস্তুর স্থানান্তর ব্যাপন ও সমন্বয় নিয়ন্ত্রণ করে। কি করে? সমন্বয় নিয়ন্ত্রণ করে। পারবা না? তারপরে বাইরে থেকে ভিতরে, বাইরে থেকে ভিতরে আর ভিতর থেকে বাইরে বস্তুর আদান প্রদান করে। তাইলে বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বস্তুর আদান প্রদান করে। বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বস্তুর আদান প্রদান করে। বস্তুর আদান প্রদান করে। পারবা না? বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বস্তুর আদান প্রদান করে। বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বস্তুর আদান প্রদান করে। ক্লিয়ার? তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বৃহদাণু সংশ্লেষণ করে। কি সংশ্লেষণ করে? বৃহদাণু সংশ্লেষণ করে। বৃহদাণু সংশ্লেষ করে। এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। বা ম্যাক্রোমলিকিউল তৈরি করে। কি তৈরি করে? হ্যাঁ, বড় বড় যে অণুগুলা, বড় অণু, যেমন তোমার কি হতে পারে? প্রোটিন হতে পারে, এনজাইম হতে পারে। বুঝা গেছে? বড় বড় যে অণু, কার্বোহাইড্রেট হতে পারে। না, অঙ্গাণু বলে নাই তো, অণু বলছে। বৃহদাণু, অঙ্গাণু, ক্ষুদ্রাঙ্গ যেগুলো, এগুলো সংশ্লেষণ করে কি? সাইটোপ্লাজম। আর এখানে বলছে বৃহদাণু মানে বড় অণু, কোনো অঙ্গাণু বলে নাই তো। ক্লিয়ার? তারপরে দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। কি করে? তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তারপরে কি করে বলতো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এটার কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণু ভক্ষণ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। পারবা? এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। তারপরে নার্ভ উদ্দীপনা সংবহন করে। কি সংবহন করে? নার্ভ উদ্দীপনা সংবহন করে। নার্ভ উদ্দীপনা সংবহন করে। পারবেন? তাহলে দেখেন আমরা কি পড়লাম। প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে।
তারপরে বস্তুর কি স্থানান্তর, ব্যাপন, সমন্বয় নিয়ন্ত্রণ করে, বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বস্তুর আদান প্রদান করে, বৃহদাণু সংশ্লেষণ করে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু ভক্ষণ করে, পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু ভক্ষণ করে। হ্যাঁ, তারপরে তোমার এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, নার্ভ উদ্দীপনা সংবহন করে। এগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? বারবার করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা পরের সিকিউতে যাই। আচ্ছা, উদ্ভিদ কোষের বাইরের দিকে দুই ধরনের আবরণ দেখা যায়। বাইরের দিকে কয় ধরনের আবরণ দেখা যায়? দুই ধরনের আবরণ দেখা যায়, একটি জড়, অন্যটা সজীব। তুমি জানো জড়টা মানে কোষ প্রাচীর। জড়টা মানে কি তোমার? কোষ প্রাচীর, তাই তো? জড়টা মানে কি? কোষ প্রাচীর। আর সজীবটা মানে কি? কোষ ঝিল্লি। উদ্দীপকের দ্বিতীয় ঝিল্লি সবচেয়ে গ্রহণীয় মডেল কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। এরা সুন্দর করে ছবি আঁকাতে হবে, এ কিন্তু আসবে। ফ্লুইড মোজাইক মডেলে ছবি আঁকাতে হবে। ক্লিয়ার? আর উদ্দীপকের ঝিল্লি দুটার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ মানে পার্থক্য, তাই তো? তাহলে এইটা আমরা একটু পড়াশোনা করি, তাহলে তোমার ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে পড়তে হবে। কি পড়তে হবে? ফ্লুইড মোজাইক মডেল। শোনো, এগুলার কাজ কি জানো? তুমি প্রথমে ছবিটা আঁকাই ফেলবা। প্রথমে কি করবা? ছবিটা আঁকাই ফেলবা। তারপরে প্রত্যেকটা চারটা পয়েন্টের থেকে 1-2 লাইন করে লিখলে হয়ে যাবে, বুঝছো? কিন্তু তোমার ছবি মাস্ট। আর তোমরা কি করো জানো? আগে অনেক লিখে ফেলো। হ্যাঁ, ঠিক আছে। তোমরা কি করো? একবারে ওই 4টা পয়েন্টের মেলা ভুড়ি পেজ ভরে লেখো। আসলে বায়োলজিতে ছবিটাই মেন, রিটেনে কি ছবিটাই মেন। তুমি ছবিটা সুন্দর করে আঁকাও, এবার প্রত্যেকটা পয়েন্ট থেকে 2-3 লাইন করে লেখো, বুঝছো? তাহলে তোমার মার্কস আসবে। ঠিক আছে? তাহলে ফ্লুইড মোজাইক মডেল, এই বলো ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী দেয়? ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী দেয়? সিঙ্গার অ্যান্ড নিকোলসন দেয়। ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী দেয়? সিঙ্গার অ্যান্ড নিকোলসন। হ্যাঁ, এটা সব থেকে গ্রহণযোগ্য মডেল, কোর্সজিলি সব থেকে গ্রহণযোগ্য মডেল। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে বলো তো? প্রথমে ছবি আঁকাই ফেলতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা। হয়ে গেছে না আঁকানো? দেখো, এরপরে কি করবা? শোনো, বইয়ের মতো একদম হুবহু তোমার আঁকাতে হবে এমন না, তুমি চেষ্টা করবা। ফসফোলিপিড বাইলের অনেকগুলো তো দেওয়ার দরকার নাই তোমার, বুঝা গেছে? অল্প কয়েকটা দিবা, মেন পয়েন্টগুলো আঁকাবা। এরপরে এখানে তোমার কি থাকে? একটা মেমব্রেন প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। এখানে আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে। কি প্রোটিন আছে? লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে। হ্যাঁ, এখানে তোমার লিপিড সম্পৃক্ত কিছু প্রোটিন আছে, লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে। ক্লিয়ার? এর মাঝখানে যে কোলেস্টেরল থাকে, মাঝখানে কি থাকে? কোলেস্টেরল থাকে। তুমি এখন তো আর এইখানে এটা কোলেস্টেরল দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আগে তোমার এইটা কি বলো তো? ফসফোলিপিড বাইলেয়ার। এটা কি তোমার? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। এটা আছে তোমার সাইটোপ্লাজম। এটা কি তোমার? সাইটোপ্লাজম। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন। এটা কি প্রোটিন? পেরিফেরাল প্রোটিন। তারপরে আছে ইন্টিগ্রাল প্রোটিন। আর একটা কি আছে? লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন মনে থাকবে? পেরিফেরাল প্রোটিন। আর এটা কি তোমার? কোলেস্টেরল। এটা কি তোমার? কোলেস্টেরল। আর কিছু জিনিস বাকি আছে, যেমন বাকি আছে গ্লাইকোলিপিড। কি বাকি আছে?
গ্লাইকোলিপিড, এই যে এখানে গ্লাইকোলিপিড। এই যে এটা তোমার গ্লাইকোলিপিড, এটা তোমার কি আঁকাবা? গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। আর বাকি আছে তোমার গ্লাইকোপ্রোটিন বাকি আছে। কি বাকি আছে? গ্লাইকোপ্রোটিন বাকি আছে। গ্লাইকোপ্রোটিনটা কি করবা? এখান থেকে একটু আঁকাই দিলা গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা পড়া শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টে আসি আমরা। প্রথম পয়েন্টে আসি ফসফোলিপিড বাইলেয়ার। প্রথম পয়েন্ট কি লিখবা? নিচে ওই ছবির নিচে লিখবা চিত্র ফ্লুইড মোজাইক মডেল, চিত্র ফ্লুইড মোজাইক মডেল। তাহলে প্রথমে আসি ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এখন ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটা কি? এটা কে কি দিয়ে তৈরি? মাথার লেজ দিয়ে তৈরি না? যেমন এটা কি ছিল? মাথা ছিল। এটা কি ছিল? লেজ ছিল। তাহলে এটা কি কি দিয়ে তৈরি? মাথা আর লেজ দিয়ে তৈরি। এটা তো পারবা কি দিয়ে তৈরি? মাথার লেজ। এরপরে মাথা কি দিয়ে তৈরি, লেজ কি দিয়ে তৈরি, এটা তোমার লিখতে হবে। ফসফোলিপিড মানে কি তুমি আমাকে বলো। ফসফোলিপিডকে বাংলায় আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড পাই। লিপিডকে বাংলায় আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড পাই। তারপরে গ্লিসারল পাই, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আর একটা কি পাই? ফসফো মানে কি? ফসফেট। ফসফো মানে কি? ফসফেট। তাহলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফেট। এবার তুমি লেখো পোলার ফসফেট হেড। তুমি কি লিখবা? এইভাবে মনে রাখবা, পোলার ফসফেট, পোলার ফসফেট হেড। এভাবে মনে রাখবা, পোলার ফসফেট হেড। হেড মানে মাথা। তাহলে মাথা কি দিয়ে তৈরি? ফসফেট দিয়ে তৈরি। এবং মাথাটা পোলার। পোলার মানে কি? পানি আকর্ষী। পোলার মানে কি? পানি আকর্ষী। তাহলে মাথা কি দিয়ে তৈরি? ফসফেট দিয়ে তৈরি। এবং এটি পোলার এবং পানি আকর্ষী। আমার কিন্তু মাথা সম্পর্কে লেখা শেষ। পোলার ফসফেট হেড, পোলার ফসফেট হেড। তাহলে মাথা ফসফেট দিয়ে তৈরি এবং এটি পোলার এবং এটি পানি আকর্ষী। লিখতে পারবো না? এরপর লেজ তুমি লিখবা নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ, নন পোলার, নন পোলার, নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ, নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। তাইলে লেজ কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং এটি নন পোলার এবং এটি পানি বিকর্ষী। তাহলে তোমার বাকি আছে গ্লিসারল। গ্লিসারল কোথায় থাকে? এই হেড আর লেজের সংযোগস্থলে, এই যে এখানে গ্লিসারল থাকে। হেড আর লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। হেড আর লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। হেড আর লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। পারবে না? হেড এবং লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। ক্লিয়ার? হেড এবং লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। আমার তাহলে ফসফোলিপিড বাইলেয়ার কিন্তু শেষ। এইটুকু মনে রাখা খুব বেশি কঠিন। পোলার ফসফেট হেড, নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। এবং হেড এবং লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। হেড এবং লেজের মাঝখানে কি থাকে? গ্লিসারল থাকে। এবার আসি আমরা, তাহলে আমার ফসফোলিপিড বাইলেয়ার শেষ, ফসফোলিপিড বাইলেয়ার শেষ। এবার আসি আমরা মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন মানে কোষ ঝিল্লিতে যে প্রোটিন থাকে তাকে আমরা কি বলবো? মেমব্রেন প্রোটিন। 3 ধরনের মেমব্রেন প্রোটিন আছে। কয় ধরনের মেমব্রেন প্রোটিন আছে? 3 ধরনের মেমব্রেন প্রোটিন আছে। কি কি মেমব্রেন প্রোটিন আছে? তোমার পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন। আর একটা আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর একটা কি প্রোটিন আছে? লিপিড, লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এইটুক লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি এর পাশে একটু লিখতে পারো ইন্টেগ্রাল প্রোটিন ঝিল্লির উভয় পাশে ব্যাপ্ত থাকে। ঝিল্লির উভয় পাশে, উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। কোনটা? ইন্টেগ্রাল প্রোটিন। কি লিখলাম? ঝিল্লির, ঝিল্লির, ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। ঝিল্লির উভয়, এটা তোমার লিখলেও চলে, না লিখলেও চলে। ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে কোনটা? পেরিফেরাল প্রোটিন। এবার আসি ইন্টেগ্রাল প্রোটিন। ইন্টেগ্রাল প্রোটিন কোথায় থাকে আর পেরিফেরাল প্রোটিন কোথায় থাকে বলতে পারবা? পেরিফেরাল প্রোটিন আছে তোমার বাইরের দিকে থাকে, এই যে ঝিল্লির সারফেসে থাকে। এটা কোথায় থাকে বলো তো?
তোমার সরি ভুল হয়ে গেল তো, এই লেখা ঠিক বলছি ঠিক কিন্তু লিখে ফেলছি ভুল। ইন্টিগ্রাল প্রোটিন কোথায় থাকে? ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত থাকে। বুঝা গেছে? ইন্টিগ্রাল প্রোটিন কোথায় থাকে? ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত থাকে। আর পেরিফেরাল প্রোটিন কোথায় থাকে বলো তো? এই সাইডে লিখি। ঝিল্লির সারফেসে হালকাভাবে লাগানো থাকে। কোথায় থাকে বলো তো? ঝিল্লির সারফেসে হালকাভাবে লাগানো থাকে। ঝিল্লির সারফেসে হালকাভাবে লাগানো থাকে। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন এটা কোথায় থাকবে? লিপিডের সাথে যুক্ত অবস্থায় থাকবে। এটা লিপিড কোরের সাথে সম্পৃক্ত থাকে। এটা কোথায় থাকে? লিপিড কোরে সম্পৃক্ত থাকে। এটা কোথায় থাকে বলো তো? লিপিড কোরে সম্পৃক্ত থাকে। লিপিড কোরে সম্পৃক্ত থাকে। ক্লিয়ার? পারবা? এরপরের পয়েন্টে আসি। এরপরের পয়েন্ট কি বলো তো? গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স কি দিয়ে তৈরি? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। গ্লাইকোক্যালিক্স কি দিয়ে তৈরি? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। শেষ, তোমার আর কিছু লেখার দরকার নাই এখান থেকে। তারপরে তোমার গ্লাইকোক্যালিক্সের পরে আসি আমরা কোলেস্টেরল। এই কোলেস্টেরল কি জাতীয় পদার্থ বলো? এটা লিপিড জাতীয়। এটা কি জাতীয়? লিপিড, বাট এটা তেল চর্বি না। লিপিডের মধ্যে কোন জাতীয়? এটা হচ্ছে স্টেরয়েড জাতীয়। লিপিডের মধ্যে কোন জাতীয়? স্টেরয়েড জাতীয়, মানে উৎপাদিত লিপিড। এটা কি জাতীয় লিপিড? উৎপাদিত লিপিড। মনে থাকবে এটা লিপিড। কি ধরনের লিপিড? এটা লিপিড জাতীয়, তবে ফ্যাট বা তেল নয়। এটা কি জাতীয়? স্টেরয়েড জাতীয়। এটা কি জাতীয়? স্টেরয়েড জাতীয়। পারবা? ক্লিয়ার? আর কিছু লেখার দরকার নেই, তোমার শেষ। এবার এটা গ্রহণযোগ্য কেন বলতে পারবা? ফ্লুইড মোজাইক মডেলটা গ্রহণযোগ্য কেন বলতে পারবা? খেয়াল করে দেখো। এটা সাইটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লিটা ভেসে আছে না? মনে হচ্ছে না পানির উপর বরফ বেশি আছে, তাই মনে হচ্ছে না? এটা তো ফ্লুইড, তার উপর কি ভেসে আছে? কোষ ঝিল্লিটা ভেসে আছে না? এই জন্য এটাকে বলে আইসবার্গ মডেল বলা হয়। বুঝা গেছে? এটা এবং এর একটা মুভমেন্ট আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, এটার মুভমেন্টের নাম কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই মুভমেন্টের জন্য এটার গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। ফ্লুইড মোজাইক মডেলে কিসের জন্য? ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য। এখন তোমার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট জিনিসটা কি? তার আগে বলো, ফ্লুইড মোজাইক মডেলের ফ্লুইড অংশটার নাম কি আর মোজাইক অংশটার নাম কি? ফ্লুইড অংশটার নাম আছে লিপিড। ফ্লুইড অংশটার নাম কি? লিপিড। আর মোজাইক অংশটার নাম আছে প্রোটিন। ফ্লুইড অংশটার নাম কি? লিপিড। আর মোজাইক অংশটার নাম কি? প্রোটিন। এখন আমাকে বলো, কোন অণুর মুভমেন্ট হবে, প্রোটিনের নাকি লিপিডের? লিপিড। তাহলে লিপিড অণুর যে মুভমেন্ট হবে কোষ ঝিল্লিতে, লিপিড অণুর মুভমেন্টকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। লিপিড অণুর মুভমেন্টকে আমরা কি বলবো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলবো। কোষ ঝিল্লিতে লিপিড অণুর যে মুভমেন্ট তাকে আমরা কি বলবো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং এটার জন্য আমার ফ্লুইড মোজাইক মডেল সব থেকে বেশি কি বলতো গ্রহণযোগ্য, সব থেকে বেশি গ্রহণযোগ্য। ক্লিয়ার সাথেটুকু? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরের আচ্ছা, পরের প্রশ্নটা জানি কি ছিল বলতো? এই যে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে কি বলতো? তুলনামূলক বিশ্লেষণ। তাহলে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে তোমার পার্থক্য লিখতে হবে। তাহলে পার্থক্যের বিষয় প্রথমে কি লিখবা? পার্থক্যের বিষয়। তারপরে তুমি কি লিখবা? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। তাহলে পার্থক্যটা তোমাকে পড়তে হবে। সজীবতা। এখন বলো, কোষ প্রাচীর কি সজীব ঝিল্লি? কোষ প্রাচীর কি সজীব ঝিল্লি? তাহলে এটা কি নির্জীব বস্তু। এটা কেমন হবে? নির্জীব প্রাচীর। নির্জীব বা জড় প্রাচীর। এটা কেমন হবে? নির্জীব বা জড় প্রাচীর। আর এটা কেমন হবে? সজীব প্রাচীর, সজীব ঝিল্লি।
ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরের পয়েন্টে আসি। এরপরের পয়েন্টটা কি? অবস্থান। কোষ প্রাচীরের অবস্থান কোথায় বলো তো? কোষ প্রাচীরের অবস্থান কোথায়? এটা উদ্ভিদ কোষ এবং এটা শুধুমাত্র কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আর কোষ ঝিল্লি কোথায় থাকে? উদ্ভিদ কোষ প্লাস প্রাণী কোষ উভয় জায়গায় থাকে। উদ্ভিদ কোষ প্লাস প্রাণী কোষ উভয় জায়গায় থাকে। উদ্ভিদ কোষ প্লাস প্রাণী কোষ উভয় জায়গায় থাকে। তাহলে সজীবতা, কোষ প্রাচীর কেমন? নির্জীব বা জড় প্রাচীর। আর কোষ ঝিল্লি কেমন হবে? সজীব ঝিল্লি। অবস্থান, কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। আর কোষ ঝিল্লি কোথায় থাকে? উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় জায়গায় থাকে। মনে থাকবে। গঠন, গঠন কোষ প্রাচীর কি দিয়ে তৈরি মূলত? বলো, কোষ প্রাচীর গঠন তো একটু আগেই পড়াইলাম। প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি। প্রধানত কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আর কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি বলো তো? লিপিড প্রোটিন দিয়ে তৈরি। প্রধানত কি দিয়ে তৈরি এটা? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রধানত কি দিয়ে তৈরি? লিপিড প্রোটিন দিয়ে তৈরি। প্রধানত কি দিয়ে তৈরি? লিপিড প্রোটিন দিয়ে তৈরি। প্রধানত কি দিয়ে তৈরি? লিপিড প্রোটিন দিয়ে তৈরি। কাজ, কাজ কোষ প্রাচীরের কাজ কি জানো? আকার আকৃতি, আকার এবং আকৃতি নিয়ন্ত্রণ করে। আকার আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে। কোষকে কি করে? আকার আকৃতি ও দৃঢ়তা প্রদান। কোষের দৃঢ়তা প্রদান, আকার আকৃতি ও কোষের দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষ প্রাচীর কি করে? আকার আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে। আর কোষ ঝিল্লি কি করে বলো তো? কোষ ঝিল্লির কাজ কি বলতে পারবা? কোষ ঝিল্লি আছে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লি কি করে? বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। পড়াইছি না একটু আগে? কোষ ঝিল্লির কাজ পড়াইছি না? কোষ ঝিল্লি কি করে? বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লি কি করে? বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে অলঙ্করণ। বলো, অলঙ্করণ দেখা যায় কোথায়? কোষ প্রাচীরে নাকি কোষ ঝিল্লিতে? কোষ প্রাচীরে দেখা যাবে, কারণ কোষ প্রাচীর সবার বাইরে না। তাহলে এটা দেখা যায় কোথায়? কোষ প্রাচীরে দেখা যায়। কোষ প্রাচীরে দেখা যায়, দেখা যায় না, দেখা যায় না। এই পারবা? খুব বেশি কঠিন? 5টাই এনাফ, যথেষ্ট। তুমি আরো তো কিছু লিখবা, উপরে নিচে লিখবা না? উপরে নিচে তো তুমি আরো কিছু লিখবা। যেমন এদের সাদৃশ্য লিখতে পারো। এদের কি লিখতে পারো? সাদৃশ্য লিখতে পারো। পার্থক্য তো তোমাকে তুলনামূলক আলোচনা বলছে, তাহলে তুমি পার্থক্য লিখবা। এর পাশাপাশি তুমি আর কি লিখতে পারো? দুইটার মধ্যে সাদৃশ্য লিখতে পারো। দুইটার মধ্যে কি লিখতে পারো? সাদৃশ্য লিখতে পারো। সাদৃশ্য কি কি করে? এটা উভয়ই কি করে? কোষকে রক্ষা করে। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি উভয় কি করে? কোষকে রক্ষা করে। উভয় কি করে? কোষকে রক্ষা করে। কোষকে রক্ষা করে। তারপরে আর কি কাজ করে বলো তো? একটা কোষ থেকে আরেকটা কোষকে কি করে? পৃথক রাখে। কোষকে কি করে? পৃথক রাখে। একটা কোষ থেকে আরেকটা কোষকে কি করে? পৃথক রাখে। দুইটাই তো করে নাকি? পৃথক রাখে। আর একটা কি করে? পানি শোষণ, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন করে। পানি ও খনিজ লবণ, পানি ও খনিজ লবণ, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন করে। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন করে। পারবা? এই তো মেলাগুলো পয়েন্ট হয়ে গেল। পার্থক্য লিখলা, সাথে তুমি একটু সাদৃশ্য লিখে দিলা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার দেখো এগুলো পারবা এখন। উদ্দীপকে বর্ণিত প্রথম আবরণ। আচ্ছা, একটি সজীব এবং স্থিতিস্থাপক। আচ্ছা, প্রথমটা আছে নির্জীব, তাই তো? তাহলে প্রথম আবরণটি গঠন মানে কি? কোষ প্রাচীরের গঠন পড়াইছি না? পড়াইছি কিনা বলো? উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আবরণের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল পড়াইছি না? পড়ানো হয়েছে না? আচ্ছা, এবার দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র পর্যবেক্ষণ করে একটা প্রাচীর দেখতে বলো যা প্রাণী কোষে নাই। তারপরে এটা কোষ প্রাচীর। এবং আবার প্রাচীর ভিতরে একটা পর্দা দেখতে পেলো যা প্রাণী কোষকে আবৃত করে রেখেছে, মানে এটা কোষ ঝিল্লি। এবং এটা মোজাইক সদৃশ। তার মানে তুমি উদ্দীপকে উল্লেখিত কোষ প্রাচীরের ভৌত গঠন আর কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। পারবে না? কেন মোজাইক সদৃশ বলা হয়েছে? যেমন গঠনটা বলবা কেন মোজাইক? প্রোটিন আছে তাই। এখানে এখানে কি আছে? প্রোটিন আছে। আর ফ্লুইড আছে কার? লিপিড। আচ্ছা, এবার দেখো 5 নম্বরটা। এক্স ও ওয়াই দুই ধরনের আবরণ। এক্স শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, মানে কোষ প্রাচীর। ওয়াই আছে কোষ ঝিল্লি। এই পারবা না? এটার ভৌত গঠন, কোষ প্রাচীরের ভৌত গঠন। আর এই যে মডেল, একই প্রশ্ন বারবার। এটা 10 বোর্ড 19-এ আসছে। এরপরে দেখো এটা যে
এবার দেখো এইখান থেকে তোমাকে আবার করতে হবে। হ্যাঁ, তাহলে তোমার কোষ প্রাচীর কোষঝিল্লি ভালো করে পড়তে হবে, কিন্তু আমি বলি কোষ প্রাচীর কোষঝিল্লি খুব তোমার ভালো করে পড়তে হবে। এবার এম, কোষীয় অঙ্গাণু, যা প্রোটিন সংশ্লেষণের কারখানা নামে পরিচিত। তার মানে এটা তোমার কি হবে বলো তো, এমটা কি আর এনটা কি, একটা আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু, তার মানে এটা লাইসোজোম, তাই তো। আর এমটা কি, প্রোটিন, এই প্রোটিনের মানে রাইবোজোম, প্রোটিন সংশ্লেষণ করে কি রাইবোজোম, তাহলে রাইবোজোমের গঠন বর্ণনা করতে হবে। কি বর্ণনা করতে হবে? রাইবোজোমের গঠন বর্ণনা করতে হবে। তাহলে এই প্রশ্নটা একটু পড়াই দিই, ঠিক আছে? এই বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারতেছো? ঠিক আছে, তাহলে আসি। রাইবোজোমের কি গঠন বলছে? রাইবোজোমের কি গঠন বলছে? রাইবোজোমের শুধু গঠন বলছে, কি গঠন তা বলে নাই। তাহলে আমরা পড়াই রাইবোজোমের গঠন। তাহলে এটার প্রথমে তোমার কি আঁকাতে হবে বলো তো? ছবি আঁকাতে হবে। রাইবোজোমের গঠন কি আঁকাতে হবে? ছবি। ছবিটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, এবং রাইবোজোমের ছবি কিন্তু কেউ অত বেশি একটা আঁকায় না, তোমাকে অবশ্যই এটা আঁকাতে হবে। কিভাবে আঁকাবা দেখো। হ্যাঁ, একটা দুইটা প্রশ্ন তো থাকতেই পারে। হ্যাঁ, এখন কোন কয়টা থাকবে সেটা তো আর বলা যায় না। এটা স্যার 40-এর সাবইউনিট। এটা কত এর সাবইউনিট? 40-এর সাবইউনিট। 40-এর সাবইউনিট মনে থাকবে। এটা কত এর সাবইউনিট? 40-এর সাবইউনিট। এটা 40-এর সাবইউনিট। তারপরে এই যে এটা কিরকম হবে? এরকম। এইটা আছে তোমার 60-এর সাবইউনিট। এটা কত এর সাবইউনিট? 60-এর সাবইউনিট। এটা কি তোমার 60-এর সাবইউনিট। আর উপরেরটা কত এর সাবইউনিট? 40-এর সাবইউনিট। পারবা? এখন কিছু ব্যাপার স্যাপার বাকি আছে। কি বাকি আছে? তোমার এই ভিতরে কিছু জিনিস আঁকাইতে হবে। প্রথমে আঁকাইতে হবে এমআরএনএ। ধরো এরা তোমার এমআরএনএ, 5 প্রান্ত 3 প্রান্ত। এটা তোমার কি আঁকাইলাম? এমআরএনএ। ভিতরে তুমি লিখে দিলে এমআরএনএ। বুঝা গেছে? এমআরএনএ। আর তোমার কি আঁকাইতে হবে বলো তো? টিআরএনএ আঁকাইতে হবে। টিআরএনএ কেমন? কারণ এখানে তো তোমার হুবহু আঁকানো সম্ভব না। এই যে এটা দিলা, এটা আছে তোমার টিআরএনএ, এবং এইখানে একটা নতুন প্রোটিন সূত্র দিয়ে দিলা। নতুন প্রোটিন, নতুন প্রোটিন, এই তো হয়ে গেল তোমার ছবি। এটা আছে রাইবোজোমের ছবি, চিত্র রাইবোজোম, চিত্র রাইবোজোম। তাহলে এটা অবশ্যই বাসায় কিন্তু আঁকাবা, ঠিক আছে? চিত্র রাইবোজোম। এবার রাইবোজোম কি কি দিয়ে তৈরি আমাকে বলো। তাহলে এবার তোমার লিখতে হবে না? রাইবোজোম কি কি দিয়ে তৈরি বলতে পারবা? রাইবোজোম কি কি দিয়ে তৈরি? এটা আছে প্রোটিন এবং কি দিয়ে তৈরি? এটা প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। রাইবোজোম কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস আরএনএ দিয়ে তৈরি। এই যে রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি। তাহলে প্রোটিন, রাইবোজোম কি দিয়ে তৈরি? প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। মনে থাকবে? এটা হচ্ছে 5 প্রান্ত থেকে 3 প্রান্ত এমআরএনএ, আর এটা আছে টিআরএনএ। এমআরএনএ আর টিআরএনএ, বুঝা গেছে? এমআরএনএ আর টিআরএনএ, ঠিক আছে? তাহলে এটা কি দিয়ে তৈরি? প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। মনে থাকবে? এর দুইটা উপ একক আছে না? একটা আছে 40-এস আর একটা কত এস? 60-এস। এই ছোট উপ একক মানে তোমার ছোট যে উপ একক, এটা কি কি দিয়ে তৈরি জানো? ছোট উপ একক, এখানে থাকে মস্তক থাকে। এখানে কি কি থাকে? মস্তক, পাদদেশ এবং মঞ্চ থাকে। এখানে কি 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 থাকে? মস্তক, মস্তক থাকে, মঞ্চ থাকে এবং পাদদেশ থাকে। মস্তক থাকে, মঞ্চ থাকে, আর কি থাকে? পাদদেশ থাকে। বড় উপ একক, বড় উপ একক। তুমি এইভাবে যদি লিখতে পারো খুব ভালো মার্কস পাবা। তাহলে এটা কি কি দিয়ে তৈরি? প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। এর ছোট উপ এককে কি কি অংশ আছে? মস্তক আছে, মঞ্চ আছে, পাদদেশ আছে। আর বড় উপ একক কি কি আছে? চূড়া আছে, বৃত্ত আছে, কেন্দ্রীয় স্ফীত অংশ আছে। চূড়া, বৃত্ত, হ্যাঁ বৃত্ত না,
বৃত্ত নাকি বৃন্ত? হ্যাঁ, বৃন্ত। তাহলে চূড়া, বৃন্ত, আর একটা কি তোমার স্ফীত অংশ, তাই তো? কেন্দ্রীয় স্ফীত অংশ। চূড়া, বৃন্ত, আর একটা কি কেন্দ্রীয় স্ফীত অংশ। চূড়া, বৃন্ত, কেন্দ্রীয় স্ফীত অংশ। কেন্দ্রীয় স্ফীত অংশ, চূড়া, বৃন্ত, কেন্দ্রীয় স্ফীত অংশ। পারবা? চূড়া, বৃন্ত, আর একটা কি কেন্দ্রীয় স্ফীত অংশ। ক্লিয়ার গেল। এরপরের ইসে আসে, দেখো এরপরের ইসে আসে, এরপরের ইসে আসে। এরপরে কি কি লেখা আছে এগুলা তোমাকে একটু ইজি করে দিই আমি। যেমন খেয়াল করে দেখো, আমাদের রাইবোজোম দুইটা এস, একটা আছে 80S আর একটা কত এস বলো তো? 70S। এটা তো জানো। এবং রাইবোজোম কি কি দিয়ে তৈরি? প্রোটিন, প্রোটিন আর কি দিয়ে তৈরি? আর আরএনএ দিয়ে তৈরি। প্রোটিন আর কি কি দিয়ে তৈরি? আর আরএনএ দিয়ে তৈরি। মনে রাখবা 80S রাইবোজোমে প্রোটিন থাকে 80 ধরনের। 80S রাইবোজোমে প্রোটিন কত ধরনের থাকে? 80 ধরনের। আর 70S 52 ধরনের। 70S রাইবোজোমে প্রোটিন কত ধরনের থাকে? 12 ধরনের। দেখো 80 ধরনের, 80 ধরনের। 70S কত ধরনের? 12 ধরনের। আর আরএনএ 80-র ক্ষেত্রে সব 8 আছে। 80S আর আরএনএতে মানে 80S এর মধ্যে আর আরএনএ কি আছে? 28S আর আরএনএ আছে, 18S আর আরএনএ আছে, 5.8S আর আরএনএ আছে। দেখো সব 8 আর 5 আরএনএ, 5 আর 5S আর আরএনএ আছে। আর এখানেও কিন্তু 5 আছে, 5 দুই জায়গাতেই কমন, 5S আর আরএনএ। আর এখানে আর কি কি আছে? 5, হ্যাঁ 23 আর 16, তাই তো? কি কি আছে? 23, 16। পারবে না? 23, 16S, 23S আর আরএনএ, আর একটা আছে 16S আর আরএনএ। ক্লিয়ার হচ্ছে এতটুকু? পারবা? 23S, 16S। এরপর আর একটা জিনিস পড়াই দিই তোমাকে, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। হ্যাঁ, আর একটা জিনিস পড়াই দিই। দেখো এটা আছে তোমার এমআরএনএ, 5 প্রান্ত থেকে 3 প্রান্ত। এমআরএনএ, এমআরএনএ কয় প্রান্ত? 5 প্রান্ত থেকে 3 প্রান্ত। এই এমআরএনএতে কোডন থাকে নাকি অ্যান্টিকোডন থাকে? তাই বলো আমাকে। এমআরএনএতে কোডন থাকে নাকি অ্যান্টিকোডন থাকে? এমআরএনএতে থাকে কোডন। এমআরএনএতে কি থাকে? কোডন। ধরো এরকম কোডন আছে, এ, ই, ও, জি, তারপরে এখানেও এরকম কোডন আছে, এখানেও এরকম কোডন আছে, এখানেও এরকম কোডন আছে। হ্যাঁ, ক্লিয়ার এতটুকু? তাহলে এমআরএনএতে কি থাকে? কোডন থাকে। এখন আমি একটু টিআরএনএতে আঁকাই। এটা তোমার টিআরএনএ, টিআরএনএ গ্লোবাল লিপ মডেল। এটা কি মডেল? গ্লোবাল লিপ মডেল। এই যে এটা আছে তোমার কোডন, এটা তোমার কোডন, আর এটা আছে তোমার অ্যান্টিকোডন। এটা কি কোডন? অ্যান্টিকোডন। এখন আমাকে বলো এই অ্যান্টিকোডনের 3টা বেজের নাম বলো। এই অ্যান্টিকোডনের 3টা বেজের নাম বলো। এটা আছে টিআরএনএ, এটা কি আরএনএ? টিআরএনএ। এই অ্যান্টিকোডনের 3টার নাম বলো, বেজের নাম বলো। অ্যাডিনিন আছে, এখানে কি থাকবে? মামুন শোনো, তোমরা ডিএনএতে কি পড়ছো? অ্যাডিনিন, এর সাথে থাকে থাইমিন, গুয়ানিন, এর সাথে থাকে সাইটোসিন। অ্যাডিনিনের সাথে থাকে থাইমিন, 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিনের সাথে সাইটোসিন। এখন এখানে কি বলবে? এখানে অ্যাডিনিনের সাথে থাইমিন বলবে না, যেহেতু এখানে আরএনএ, এখানে বসবে ইউরাসিল, ইউ বসবে। কি বসবে? ইউরাসিল। ইউ আছে, তার মানে এখানে এ বসবে, কারণ অ্যাডিনিন তো থাকে আরএনএতে। আর গুয়ানিন আছে, তার মানে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। তাহলে দেখো কোডন এ ইউজি এর অ্যান্টিকোডন আছে ইউএসি, ইউএসি। ক্লিয়ার? এবং এই বাহুটার নাম আছে অ্যামিনো অ্যাসিড বাহু। এই বাহুটার নাম কি? অ্যামিনো অ্যাসিড বাহু। এখানে অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়েছে। এই অ্যামিনো অ্যাসিডের নাম আছে মেথিওনিন। এই অ্যামিনো অ্যাসিডটার নাম কি? মেথিওনিন। বুঝা গেছে? এই ইউজি আছে স্টার্ট কোডন। এই ইউজিটা কি কোডন বলো তো? এটা আছে স্টার্ট কোডন, ট্রান্সলেশন শুরুর নির্দেশ দেয়, স্টার্ট কোডন। এবং এই ইউজি যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, সেই অ্যামিনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। সেই অ্যামিনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। বুঝা গেছে? ক্লিয়ার? এই যে এমআরএনএ আর টিআরএনএ যেখানে বসে, সেই জায়গাটার নাম হচ্ছে রাইবোজোম। এমআরএনএ টিআরএনএর বসার মঞ্চ কোনটা?
রাইবোজোম, ক্লিয়ার। এবং এখানে রাইবোজোমের 3টা সাইড থাকে, কয়টা সাইড থাকে? 3টা। রাইবোজোমের কয়টা সাইড থাকে? 3টা, এ পি ই। রাইবোজোমের কয়টা সাইড থাকে? 3টা সাইড থাকে, অ্যাটাচমেন্ট সাইট, পেপটাইড সাইট, এক্সিট সাইট। অ্যাটাচমেন্ট সাইট, পেপটাইড সাইট, এক্সিট সাইট। তাহলে এই পয়েন্টে এগুলো লিখবা যে রাইবোজোমের 3টা সাইট থাকে, অ্যাটাচমেন্ট সাইট থাকে, পেপটাইড সাইট থাকে, এক্সিট সাইট থাকে, ক্লিয়ার? পারবা? তাহলে এমআরএনএর আমার গঠন মানে তোমার রাইবোজোমের গঠন পড়ানো শেষ, ক্লিয়ার। বই থেকে একটু সুন্দর করে একবার দেখে নিও, নোট করে ফেলবা, সুন্দর করে দেখে নোট করে ফেলবা, ক্লিয়ার? পারবা? আমরা পরের টপিকসে যাই। আচ্ছা, এবার আমাকে বলো এটা কি? 5 প্রান্ত থেকে 3 প্রান্ত, তাহলে এটা অবশ্যই তোমার এমআরএনএ, এটা অবশ্যই তোমার এমআরএনএ। এইগুলা সব টিআরএনএ, এগুলা সব কি? টিআরএনএ। আর এই যে পুরাটা কি হবে? এই যে যেটা দেখলা না, এই রাইবোজোম, আমি বললাম না এটা তোমার রাইবোজোম, কারণ রাইবোজোমে কি এমআরএনএ টিআরএনএ বসার মঞ্চ। এটা হচ্ছে রাইবোজোমের ছোট একক, এটা রাইবোজোমের বড় একক। এটা হচ্ছে তোমার 40S, ধরো এটা 60S, বুঝছো? রাইবোজোম, বুঝতে পারছো? এখন বলছে উদ্দীপকের অঙ্গাণু জেড এর গঠন। জেড মানে কি? রাইবোজোমের গঠন বলতে বলছে, পড়ানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবার দেখো উদ্দীপকের এ অঙ্গাণুটা একটা প্রোটিন ফ্যাক্টরি আর বি অঙ্গাণু কোষের ট্রাফিক পুলিশ। তাইলে এ অঙ্গাণুটার গঠন বর্ণনা করতে বলছে, মানে কি? রাইবোজোমের গঠন, ক্লিয়ার? এরপর দেখো পি অঙ্গাণুটি প্রোটিন তৈরির কারখানা, কি অঙ্গাণুটি আত্মঘাতী থলিকা। পি অঙ্গাণুটির গঠন মানে কি? রাইবোজোমের গঠন। পারবা না? তাহলে এই যে রাইবোজোমের গঠন কিন্তু পরীক্ষাতে আসে, তুমি দেখছো বোর্ড পরীক্ষাতে কতবার আসছে। তুমি এটা যদি না পড়ে যাও তাহলে কিন্তু পারবা না। এই সিকিউ দেওয়া তুমি টার্গেট করে গেলা বোটানি 1, যে আমি বোটানি 1 থেকে লিখবো, ঠিক আছে? এখন রাইবোজোম চলে আসছে, এখন রাইবোজোম তুমি পড়ে যাও নাই, কি লিখবা? ছবিটা অবশ্যই আঁকাতে হবে তোমাকে। আঁকায় তোমার 4টা পয়েন্ট লিখতে হবে। কি কি 4টা পয়েন্ট লিখতে হবে? আমি সেই 4টা পয়েন্ট অলরেডি লিখে দিচ্ছি। কই গেল তা? এই যে প্রোটিন আরআরএনএ তৈরি, এর ছোট উপ এককে মস্তক, মঞ্চ আর পাদদেশ থাকে, বড় উপ এককে চূড়া থাকে, বৃন্ত থাকে, কেন্দ্রীয় স্ফীত অংশ থাকে। পারবা না? এরপরে এই পয়েন্টটা লিখবা 80S 70S কি কি থাকে। তারপরে লিখবা এখানে 3টা সাইড থাকে, এপি, অ্যাটাচমেন্ট থাকে, পেপটাইড থাকে, মানে রাইবোজোমটা এমআরএনএ টিআরএনএর বসার মঞ্চ। এবং এখানে 3টা সাইড থাকে, অ্যাটাচমেন্ট সাইড থাকে, পেপটাইড সাইড থাকে। হ্যাঁ, কোনটা? অ্যাটাচমেন্ট সাইড, পেপটাইড সাইড আছে, বইয়ে আছে, দেখো বইয়ে আছে, দাঁড়াও একবার আমি দেখাই দিচ্ছি। অ্যাটাচমেন্ট, পেপটাইড আর এক্সিট সাইড এটা বইয়ে আসছে। এই যে এখানে তোমার দাগানো আছে, এপি দাগানো আছে। ওই তো 4টা বা 3টা হলে একই কথা, ঠিক আছে? আছে, ক্লিয়ার হচ্ছে এতটুকু? পারবা? কোন পর্যন্ত গেছিলাম? এটা আচ্ছা, তো খেয়াল করো। আচ্ছা, আমরা এই সিকিউটা পড়াই দিই, ঠিক আছে? এই সিকিউটা পড়াই দিই। এম একটা কোষীয় অঙ্গাণু যা প্রোটিন তৈরির কারখানা, এটা তোর দরকার নেই। এনটা কি? আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু। উদ্দীপকে এন এর মন্তব্যটি বিশ্লেষণ করো। মানে এনটা কি? লাইসোজোম। লাইসোজোমটা কি? আত্মঘাতী কিন্তু প্রয়োজনীয়, এটা ব্যাখ্যা করতে বলছে। লাইসোজোমটা তোমার কি? আত্মঘাতী কিন্তু প্রয়োজনীয় অঙ্গাণু, এটা তোমাকে কি করতে বলছে? ব্যাখ্যা করতে বলছে, তাই তো? আচ্ছা, এখন দেখো তাহলে তোমার এটাও আসতে পারে, লাইসোজোম আত্মঘাতী কিন্তু প্রয়োজনীয় অঙ্গাণু। তাহলে তুমি প্রথমে কি লিখবা? উদ্দীপকের এন আসছে তোমার অঙ্গাণুটা কি? লাইসোজোম। লাইসোজোম আত্মঘাতী হলেও কি? প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? কারণ তীব্র খাদ্যাভাবের সময় প্রথমে কি লিখবা? তীব্র খাদ্যাভাবের সময়। তাহলে প্রথমে তো তুমি লিখবা উদ্দীপকের এন অঙ্গাণুটা কি? লাইসোজোম। এটা তোমার আত্মঘাতী হলো প্রয়োজনীয় অঙ্গাণু, কারণ এটা তীব্র খাদ্যাভাবের সময় কি হয় বলতো? লাইসোজোমের প্রাচীর ফেটে যায়। তীব্র খাদ্যাভাবের সময় কি হয় বলতো? তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায়। এর প্রাচীর ফেটে গিয়ে এনজাইম সমূহ কি হয় বলতো? প্রাচীর ফেটে গিয়ে এনজাইম বের হয়ে অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে। এনজাইম বের হয়ে অন্যান্য অঙ্গাণুকে কি করে বলতো?
অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে, অন্যান্য অঙ্গাণুকে কি করে? বিনষ্ট করে। অন্যান্য অঙ্গাণুকে কি করে? তোমার বিনষ্ট করে। একে বলা হয় স্বগ্রাস। এটাকে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি। এটাকে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি। এটাকে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি। তাহলে তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে গিয়ে এনজাইমসমূহ বের হয়ে অন্যান্য অঙ্গাণুকে কি করে? বিনষ্ট করে। একে স্বগ্রাস বা অটোফ্যাগি বলা হয়। এভাবে সমস্ত কোষ পরিপাক হয়ে যেতে পারে। এভাবে কি হতে পারে বলো তো? এভাবে মানে স্বগ্রাস বা অটোফ্যাগি প্রক্রিয়ায় সমস্ত কোষ পরিপাক হয়। কি পরিপাক হয়? সমস্ত কোষ পরিপাক হয়, তখন তার নাম হয় অটোলাইসিস। এভাবে সমস্ত কোষ পরিপাক হয়, তখন তার নাম হবে কি বলতো? অটোলাইসিস। তখন তার নাম কি হবে? অটোলাইসিস। তখন তার নাম কি হবে বলতো? অটোলাইসিস। ক্লিয়ার? তাহলে এগুলো কি এর গুরুত্বপূর্ণ ভূমিকা, যে তীব্র খাদ্যাভাবের সময় প্রাচীর ফেটে গিয়ে এনজাইম বের হয়ে অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে। অন্যান্য অঙ্গাণুকে কি করে? বিনষ্ট করে। একে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি। এইভাবে সমস্ত কোষ পরিপাক হয়ে যায়। এই জন্য এই প্রক্রিয়ার আরেক নাম কি? অটোলাইসিস। এরপরে তুমি গুরুত্ব লিখবা, কিছু গুরুত্ব লিখবা। কি লিখবা? কি লিখবা বলো তো? এরা অম্লীয় পিএইচে কার্যক্ষম থাকে না, ওটা না লিখলেও চলে। লেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। প্রথমে লেখো জীবাণু ভক্ষণ। জীবাণু ভক্ষণ। জীবাণু ভক্ষণ করে কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। জীবাণু ভক্ষণ করে কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। জীবাণু ভক্ষণ করে কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ক্লিয়ার? তারপরে এদের মধ্যে বিগলনকারী এনজাইম থাকে, টিস্যু বিগলনকারী এনজাইম থাকে। লাইসোজোমের মধ্যে কি থাকে? টিস্যু বিগলনকারী এনজাইম থাকে। টিস্যু বিগলনকারী এনজাইম ধারণ করে। টিস্যু বিগলনকারী এনজাইম ধারণ করে। মনে থাকবে, টিস্যু বিগলনকারী কি ধারণ করে? এনজাইম ধারণ করে। ক্লিয়ার? কোষের অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। কি কাজে সাহায্য করে? কোষের অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। কোষের অন্তঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। কোষের অন্তঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। তাহলে জীবাণু ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, টিস্যু বিগলনকারী এনজাইম ধারণ করে, তারপর কি করে বলো তো? অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। ক্লিয়ার? এরপরে তোমাকে অটোলাইসিস, অটোফ্যাগি তো পড়াইছি না? আচ্ছা, এরা কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষ বিভাজনের সময় কি করে? কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। আবরণী ভাঙতে সাহায্য করে। কখন সাহায্য করে বলো তো? কোষ বিভাজনের সময়। বিভাজনের সময়, কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময়। ক্লিয়ার? কোষ বিভাজনের সময়। ক্লিয়ার? তারপরে এরা তোমার ক্যান্সার সৃষ্টি করতে পারে, কেরাটিন প্রস্তুত করে। ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার সৃষ্টি করে। কেরাটিন প্রস্তুত করে। কেরাটিন প্রস্তুত করে। ক্যান্সার সৃষ্টি করে, কেরাটিন প্রস্তুত করে। ক্লিয়ার সাথে রকম? ক্লিয়ার? আচ্ছা, তুমি আর একটা জিনিস মনে রাখবা, এরা আচ্ছা তোমার লাইসোজোম, তাই তো? তোমার শুক্রাণুর অ্যাক্টোজোম থেকে, শুক্রাণুর অ্যাক্টোজোমে বিদ্যমান লাইসোজোম থেকে হায়ালুরোনিডেজ এনজাইম খরিত হয়। মনে থাকবে, হায়ালুরোনিডেজ এনজাইম খরিত হয়। কি বললাম বলো তো? শুক্রাণুর অ্যাক্টোজোম, এই যে তোমার শুক্রাণু, এটা তোমার কি বলো তো? শুক্রাণু। এই শুক্রাণুর এই যে টুপির মতো যে অংশটা, এটাকে আমরা কি বলবো? অ্যাক্টোজোম। এটাকে আমরা কি বলবো? অ্যাক্টোজোম। এই অ্যাক্টোজোমের মধ্যে যে লাইসোজোম আছে, অ্যাক্টোজোমের মধ্যে যে লাইসোজোম আছে, সেখান থেকে তোমার কি খরিত হয় বলো তো? হায়ালুরোনিডেজ এনজাইম খরিত হয়। হায়ালুরোনিডেজ এনজাইম খরিত হয়। এই হায়ালুরোনিডেজ এনজাইম কি করে জানো? ডিম্বাণুর প্রাচীরকে ভেদ করে যায়, মানে ডিম্বাণুর প্রাচীর বিদীর্ণ করে, যাতে শুক্রাণু প্রবেশ করতে পারে। ক্লিয়ার? ডিম্বাণুর প্রাচীরকে বিদীর্ণ করে, যার ফলে ডিম্বাণু মানে শুক্রাণুটা ডিম্বাণুর ভিতর প্রবেশ করতে পারে। ক্লিয়ার? পারবা? পারা যাবে? আচ্ছা, এই আসছে তোমার লাইসোজোমের কাজ। এই তোমার কার কাজ? লাইসোজোমের কাজ, তাই তো? তাহলে আর একবার একটু রিপিট করি, হ্যাঁ? তারপর আমি একটা শর্টকাটও দিচ্ছি, সমস্যা নেই। তাহলে তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর
ফেটে গিয়ে এনজাইম বের হয়ে অন্যান্য অঙ্গকে বিনষ্ট করে, একে এই জন্য বলা হয় স্বগ্রাস বা অটোফ্যাগি। এভাবে সমস্ত কোষ পরিপাক হয়, যাকে বলা হয় অটোলাইসিস। জীবাণু ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। টিস্যু বিকলনকারী কী থাকে বলতো? এনজাইম ধারণ করে। অন্তঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষ বিভাজনের সময় ক্যান্সার সৃষ্টি করে। কেরাটিন প্রস্তুত করে। এবং শুক্রাণুর অ্যাক্টোজোমে বিদ্যমান লাইসোজোম থেকে হাইড্রোলাইজ এনজাইম খরিত হয়, যা ডিম্বাণুর প্যাসিরকে বিদীর্ণ করে, নিষেকে সহায়তা করে। পারবা? তুমি এটার জন্য লিখে রাখতে পারো পাবা কেরাটিন। পাবা কেরাটিন। পি দিয়ে ফ্যাগোসাইটোসিস, এ দিয়ে অটোলাইসিস অটোফ্যাগি, বি দিয়ে বিগলনকারী এনজাইম, ক দিয়ে কেরাটিন, ক দিয়ে ক্যান্সার। ক দিয়ে কেরাটিন, ক দিয়ে ক্যান্সার। পারবা? তাহলে লাইসোমের কাজ পারা যাবে না? পারা যাবে না? পাবা কেরাটিন, ফ্যাগোসাইটোসিস, অটোলাইসিস, অটোফ্যাগি, বিগলনকারী এনজাইম, কেরাটিন, ক্যান্সার। কেরাটিন ক্যান্সার। শুক্রাণুর অ্যাক্টোজোমের বিদ্যমান লাইসোজোম থেকে হাইড্রোলাইজ এনজাইম খরিত হয়, যা ডিম্বাণুর প্যাসিরকে বিদীর্ণ করে নিষেকে সহায়তা করে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী দিন আবার ক্লাসে আসবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।